এই উপজেলার সাথে ইংরেজ আমলের নীল চাষ ও নীলকর সাহেবদের অত্যাচারের নানা ইতিহাস জড়িয়ে আছে। তৎকালীন ময়মনসিংহ জেলার মধ্যে এই অঞ্চলে সবচেয়ে বেশি নীল চাষ হতো। এখানে ইংরেজদের নীলকুঠি ছিল। ইসলামপুরের নামকরণ নিয়ে 3টি মত প্রচলিত আছে, যার মধ্যে প্রথম মতটি হচ্ছে মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ইসলাম খাঁ বাংলার সুবেদার হয়ে আসেন। সুবেদার ইসলাম খাঁ কোনো এক সময়ে এই অঞ্চলে এসেছিলেন। তাকে স্মরণীয় করে রাখতে এই অঞ্চলের নাম জামালপুর রাখা হয়। দ্বিতীয় মত, ইসলাম শাহ নামের একজন কামিল পীর এই অঞ্চলে ধর্ম প্রচারের জন্য এসেছিলেন। তার নাম অনুসারে এই অঞ্চলের নাম ইসলামপুর রাখা হয়। ইসলামপুর উপজেলার উত্তরে দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলা, দক্ষিণে মেলান্দহ এবং মাদারগঞ্জ উপজেলা, পূর্বে শেরপুর সদর এবং শ্রীবর্দী উপজেলা, পশ্চিমে গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলা অবস্থিত। সবুজ শ্যামল ইসলামপুর উপজেলায় গৃহহীন ভূমিহীনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে সরকার প্রধান শেখ হাসিনার উপহারের রঙিন টিনের সেমি পাকা ঘর। একই সঙ্গে প্রত্যেকে হয়েছেন 2 শতক জমির মালিক। তাদের প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে জেলা প্রশাসনের রয়েছে বিশেষ দৃষ্টি। ঘরগুলো নির্মাণের ক্ষেত্রে দুর্গম যাতায়াত ব্যবস্থা একটি বড় চ্যালেঞ্জ ছিল। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেটা আমরা খুব সহজেই ওভারকাম করতে পেরেছি। বর্তমানে প্রত্যেকটি ঘরেই উপকারভোগী থাকেন। তাদেরকে আমরা সেখানে সমবায় সমিতি করে দিয়েছি। সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে, যেমন যুব উন্নয়ন, কৃষি, মহিলা বিষয়ক অফিসগুলোর মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য। সমবায় সমিতির মাধ্যমে তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদের বাড়ির আশেপাশে সবজি বাগান করে দিচ্ছি, যেগুলো কৃষি অফিসের মাধ্যমে পুষ্টি বাগান করে দিচ্ছি আমরা। তারা নিজেরা সেখানে চাষবাস করছে, নিজের পরিবারের পুষ্টি চাহিদা মেটাচ্ছে এবং অনেক ক্ষেত্রে বাজারে বিক্রির মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আমরা চাচ্ছি তারা যারা এখানে থাকেন, উপকারভোগী যারা আছেন, তারা নিজেরা স্বাবলম্বী হয়ে ওঠেন। ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন, গ্রামের নাম চরদাতনা। এই গ্রামের স্থায়ী আশ্রয় পাওয়া পরিবারগুলোর জীবনে বইছে পরিবর্তনের সুবাতাস। তারা বেছে নিচ্ছেন স্বাবলম্বিতার পথ। খুব ছোটবেলাতেই বাবাকে চিরতরে হারান নূর মোহাম্মদ। এরপর মা আর একমাত্র ভাইকে নিয়ে ব্যক্তি মালিকানা সম্পত্তির উপর কাঁচা ঘর তুলে বসবাস করতেন। নিজের পৈতৃক সম্পত্তি বলতে আর কিছুই ছিল না। ছোটবেলা থেকেই সে মানুষের বাড়ি বাড়ি কাজ করেছেন। তার কিছুদিন পর দিনমজুরের কাজ শুরু করেন। পাশাপাশি বিয়ে করে সংসার জীবন শুরু করেন তিনি। একটি কন্যা সন্তানের জন্ম হয় তার ঘরে। অল্প উপার্জন দিয়ে সংসার চালানোটা খুবই কঠিন হয়ে পড়ে তার জন্য। দুবেলা পেট পুড়ে খাবার মতনও সামর্থ্য ছিল না। বহু সংকটের মধ্যে মেয়েটিকে বড় করে বিয়েও দিয়েছেন তিনি। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে নিরাপদে দিন কাটাচ্ছেন নূর মোহাম্মদ দম্পতি। আমার 9 বছর বয়সের সময় আমার বাবা মারা যায়। আমি মানুষের মাঝে যায় কাজকর্ম করে খাইয়া মানুষ হয়েছি। আমি বাড়ি ঘর করতে পারি নাই। মানুষের বাড়িতে যায় একটু ঘর উঠাইয়া, একচালা করে একটা ঘর উঠাইয়া আমি ওখানে জীবনযাপন করছি। উঠতে বসতে তারা আমার খোঁটা দেয়, হ্যাঁ আমার বাড়িতে থাকেন, এই সেই অমুক তমুক, একটু পানি ফেলান যায় না। খুব কঠিন অবস্থা মানুষের বাড়িতে থাক। মানুষের বাড়িতে মুরগি আমি পালতে পারিনি, পালবে দেয় নাই তারা। মাননীয় প্রধানমন্ত্রীর উনি যে আমার ঘরটা দিছেন, এখন আমি ভালো মতন শুয়ে থাকতে পারতাছি বা আমার কোনো সমস্যা নাই। এখানে আমার ওই 2 টাকা যাই কামাই রোজগার করি, আল্লাহর রহম বাজার টাজার করি, খায় এই ঘরে শুয়ে থাকি আরামে। শেখ হাসিনার খুশি হয়ে কি বলবো আর, ওনার কথা মনে হলে আমার কান্দন আসে। উনি যে উপকার করছে আমারে, আমি ওনাকে হাত তুলে দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন। প্রজন্মের পর প্রজন্ম ভূমিহীন গৃহহীনের পরিচয় বয়ে বেড়ানো বিশাল জনগোষ্ঠী আশ্রয়ণ উদ্যোগে ফিরে পেয়েছে নাগরিক অধিকার।
দিন শেষে নিরাপদ আশ্রয় এবং নিরাপদ জীবনের নিশ্চয়তায় ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্রতিটি ছিন্নমূল পরিবার। রোজিনার বাবা পেশায় ছিলেন কৃষক। তার বাবার উপার্জন ছিল একেবারেই সীমিত। পরিবারে মা ছাড়াও আরও ভাই বোন ছিল। বাবার 1% জমিতে গড়ে তোলা ছোট্ট ঘরে তাদের বসবাস ছিল। সংসারের নিত্য টানাপোড়েনের মধ্যে ভালো একটা কাপড়ও জোটেনি এই হতভাগ্য নারীর। কোনো রকম 8ম শ্রেণী পর্যন্ত পড়তে পেরেছিলেন। তারপর বাল্যবিবাহ হয় তার। সংসার জীবনে পা দিয়ে প্রায় নানান অপ্রিয় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে। অল্প বয়সে 2 কন্যা সন্তানের জননী হন তিনি। স্বামীর পাশাপাশি সেলাই কাজ করে নিজে উপার্জন করেন। গত বছর খানিক আগে রোজিনার স্বামী মারা যান। এরপর থেকে 2 কন্যাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরে বসবাস করছেন তিনি। বাবা ছোট থাকতেই মারা গেছে। অনেক কষ্ট করে মা চালাইছে, সংসার চালাইছে। পরে যে লেখাপড়া আর বেশি করাইতে পারে নাই, বিয়ে দিয়ে দিছে। স্বামীর বাড়ি গেছি, তাও বাড়ি আমার বাসুরের বাড়ি আসছিল, আমার স্বামীর বাড়ি নেই। বাসুরের বাড়ি আসছিল, তাও হেরা কিছুদিন 4 বছর পর্যন্ত আসছিলাম। তারপরে ওই বাড়ি থেকে তারাই দিছে। আমার স্বামী মানে কাজ কাম খুব কম করছে, টাকা জমা করা পায় নাই, কোনো করা পায় নাই। মানে জমা জমি কেনার মতো কোনো সামর্থ্য আসছিল না। বাসা ভাড়াও আসছিলাম ওইখান থেকে যায়, দেখি যে বাসা ভাড়া দিতে পারি না। পরে আবার ঘুরে আবার বাড়ির যায় আশ্রয় নিচ্ছিলাম, বাইরের বাসা যায়। পরে ওইখান থেকে তারাই দিবে চাই খালি। এনে যে ঘরটা যে পাইছি এটাই খুব খুশি হয়েছি। তাও মেয়ে 2টা নিয়ে এখানে থাকবার বাইতাছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অনেক ধন্যবাদ দেই। পিছিয়ে পড়া অসহায় মানুষের নাগরিক সুবিধা আদায়ের কোনো সামর্থ্য ছিল না, কিংবা ভাসমান জীবনের পরম্পরায় ভেসে বেরিয়েছেন নানান গ্রাম গঞ্জ, নগর আর জনপদে। কিন্তু এই আশ্রয়নের অনেক পরিবার এখন নতুন করে বাঁচতে শিখেছে। ঠিকানা ফিরে পাওয়া প্রান্তিক মানুষগুলোর মুখে এখন শুধুই প্রাপ্তির হাসি। কৃষক বাবার সংসারে জন্ম সাবিনার। মা ছাড়াও পরিবারে তারা 4 ভাই আর 2 বোন। বাবার অভাবের সংসার ছিল, তারপরও অন্তত পেট পুড়ে না হলেও দুবেলা খাবার নিশ্চয়তা ছিল তাদের। 3 শতক জায়গা আর একটি জোড়াতালির ঘরের মালিক ছিলেন সাবিনার বাবা। 5ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করতে পেরেছিলেন সাবিনা। এক সময় বাল্যবিবাহ হলে পড়ালেখা বন্ধ হয়ে যায় তার। শুরু হয় আরেকটি নতুন জীবনের গল্প। তার স্বামী পেশায় ছিলেন দিনমজুর। তার নিজস্ব কোনো ভিটে বাড়ি না থাকায় জীবন ছিল অনিরাপদ। আরেকজনের জায়গায় ঘর তুলে বসবাস করতেন। 1 সন্তানের জননী হন তিনি। 7 বছর আগে স্বামী মারা গেলে তাদের এই অস্থায়ী ঘর থেকে বের করে দেয়া হয়। মাঝখানে কয়েক বছর দুর্বিষহ জীবন কাটে তার। সবকিছু বিবেচনায় তার হাতে প্রধানমন্ত্রীর ঘরের চাবি বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। আমার আব্বা কৃষি কাজ করতো। আমার বাপের 3 শতাংশ জমিন আছিল। আমরা 4 বোন 2 ভাই। 5 পর্যন্ত পড়ছি, বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে মনে করেন যে স্বামীর ভিটা বাটি আসছিল না, মাসের বাড়ি থাকতাম। থাকার পরে মনে করেন 7 বছর আগে আমার স্বামী মারা যায়। মারা যাওয়ার পরে আমার ওই বাড়ি থেকে তাড়ায় দেয়। তাড়া দেওয়ার পরে বাপের বাড়ি আসি। বাপের বাড়ির থেকে মনে করেন যে আমি ঢাকায় চলে যাই। ঢাকায় 1 বছরে নাগাল থাকতাম। থাকার পরে আমি আবার এই জায়গায় ঘরটা পাইতাম। মনে করেন আমি এখন কী করে খাবো, আমার তো স্বামী নাই। মনে করেন এখন আমি মাসের বাসায় কাজ করে আমি 2টা বাচ্চা মানুষ করতেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমারে ঘর দিছে। ঘর দেওয়ার পর আমি এই ঘরের মধ্যে থাকতেছি। এটাই আমি প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। 2 শতক জমিসহ ঘরের মালিকানায় নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছেন অসংখ্য ভূমিহীন ছিন্নমূল মানুষ। আধুনিক জীবনযাপনের প্রায় সবকিছু হাতের নাগালের মধ্যে পেয়ে উন্নত সমাজ ব্যবস্থায় নিজেদেরও একজন অংশীদার ভাবতে শুরু করেছেন তারা। জন্মের সময় মাকে চিরতরে হারান নজরুল ইসলাম। মাত্র 2 বছরের মাথায় বাবাকেও চিরতরে হারান অবুঝ এই সন্তান। এরপর থেকে দাদা দাদির কাছে বড় হয়েছেন তিনি।
ছোটবেলা থেকে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন তিনি। যুদ্ধের পর আবারও কৃষিকাজ শুরু করেন। নিজস্ব ভিটে বাড়ি ছিল না, তাই বিয়ের পর দীর্ঘ 11 বছর শ্বশুর বাড়িতে আশ্রয়ে ছিলেন। তারপর আশ্রয় নেন চাচার বাড়িতে। স্ত্রী আর একটি সন্তান মিলে কোনোভাবে দিন কাটিয়েছেন তারা। এর মধ্যে উপহার হিসেবে পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। আমি যেদিন বাজান জন্ম নিয়েছি ওই দিন আমাকে আমার মা প্রসব করার পর 2 ঘন্টা জীবিত ছিলেন, তারপরে সে ইন্তেকাল ফরমালেন। আস্তে আস্তে যখন আমার বয়স 15 বছর অতিবাহিত হতে চলছে, তখন আমার বাবা সেও ইন্তেকাল হয়ে গেল। তারপরে আমার দাদা দাদি আমাকে লালন পালন করলো, এমনকি লেখাপড়া পর্যন্ত শিখাইল। তারপরে তো বাজান সংগ্রামের এই ইতিহাস এগুলো আরম্ভ হল। তখন আমরা করলাম কি, ভারতে চলে গেলাম। ওখানে বাজান আমি 17 দিন শরণার্থীতে খানা খাইছি। তারপরে আমার চাচা ছিল আমার সাথে ছাত্র একই সঙ্গের। আমার চাচারে বললাম, চাচা এখানে আর থাকবো না, মুক্তিযুদ্ধের লোক নিতেছে, আমি ওখানে অংশগ্রহণ করবো, এতে আল্লাহ যা করে তাই ভালো। তো আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম। স্বাধীনতার পর বাড়িতে চলে আসলাম। কিছুদিন বাজান কষ্ট করলাম, তারপরে আবার ফিরি ওই কৃষিকাজই করিয়ে আমি জীবিকা নির্বাহ করে আসছি। তারপরে আমার দাদা দাদিও মারা গেল। তো আমি এখানে বিয়ে শাদি করলাম। বিয়ে শাদি করার পর শ্বশুরবাড়িতে 11 থেকে 12 বছর অতিবাহিত করলাম। যাই হোক, কিছু ট্রাং সুটকেস এগুলো বানানি এগুলো শিখছিলাম। এগুলো বানাই আমি জীবিকা বাজান নির্ভর করছি। এখন আর এই কাজ আমি তো করতে পারি না, এখন বয়স বেশি হয়ে গেছে, চোখে কম দেখি বাজান, কানও খুব কম শুনি। আর যুদ্ধের সম্মানী ভাতা 20,000 টাকা বর্তমানে ইনশাল্লাহ আমি জননেত্রী শেখ হাসিনার পাইতাছি। জননেত্রী শেখ হাসিনার অনুদানে আমি খুব খুশি হয়েছি। আশ্রয়হীন ছিলাম, আমাকে আশ্রয় করে দিছে। আমার নামে 1 কাঠা জায়গা তিনি কয়লা স্বরূপ দিয়ে দিয়েছেন, আমি তার জন্য দোয়া করব। এ সকল মানুষের জীবনে ছন্দ আর মুখে ফিরেছে স্বস্তির হাসি। এই জনগোষ্ঠী উন্নত বাংলাদেশ করতে বড় ধরনের ভূমিকা রাখতে পারবে। বদলে যাওয়া বাংলাদেশে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। আগামী পর্বে আপনারা দেখবেন দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলার বদলে যাওয়া মানুষদের কথা। আমার স্বামী আছিল যে তার কাজ করছে, থুয়ে গেছে গা। আমি একটা ছেলে একটা মেয়ে, তারপরে মাসের কাম কাজ করি, জিতে হিতে থাকছি মনে করেন। তাই আমি ছেলে মেয়ে করে মানুষ করছি। করার পরে আমি মনে করেন আমি একা, আমার বাড়ি ঘর আসিল না, আমার খোঁজ করা মানুষ আসিল না। এমন মনে করেন শেখ হাসিনার ধন্যবাদ দেই, আমার বাড়ি ঘর হয়ে গেছে গা। আমি এর অনেক শান্তিতে আছি।